আসসালামু আলাইকুম। টানা এক সপ্তাহ হলো শুধু চকলেট কেকেরই কাজ করছি। অন্য ফ্লেভারগুলোর কাজ করছি না বা অর্ডার নিচ্ছি না এমন না, আসলে অন্য ফ্লেভারগুলোর অর্ডার শুধু চকলেট কেকের ফ্লেভারগুলোরই অর্ডার আসছে। তো যাই হোক, এটাও একটা চকলেট ফ্লেভার কেক আমি রেডি করছিলাম। আর কেকটা ছিল দোতলার মধ্যে, আর ডিজাইন ছিল কাস্টমাইজড করা, মানে আপু আমাকে ডিজাইন পাঠিয়েছিলেন, তো সেভাবেই আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আর উপরেরটাকে আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিই। তো দোতলা কেকগুলো আসলে রেডি করার সময় যদি নিচের বেস এবং উপরের বেসের মধ্যে কিছুটা কম বেশি থাকে তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি 3 ইঞ্চি কম বেশি রেখে আমি করছিলাম। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছিলাম, আর আমাদের স্পেশাল সেই চকলেট গানাশ দিয়ে আমি নিচেরটাকে করে নিচ্ছি। আর আমি এখানে একটা ভুল করেছি, যদি আমি আসলে দোতলা কেকটা দুভাবে রেডি করা যায়, যে দুইটা বেস আলাদা আলাদা ভাবে করে তারপরে একটার উপর আরেকটা বসিয়ে দিলেই ভালো। তো আমি এখানে ভাবছিলাম যে না, আসলে কাজটা আমাকে দ্রুত করার জন্য আর কি আমি আলাদা আলাদা আর করে নেই নাই, আমি নিচেরটার উপরেই উপরের বেসটা বসিয়ে দিয়েছি। আর কেকটা যেহেতু ঠিক থাকে সেই জন্য আমি কেকের মধ্যে স্ট্র দিয়ে নিলাম দুইটা, এতে করে কেকটা ঠিক থাকবে, স্ট্রটা কেকটাকে ঠিক রাখবে এবং দূরে নিয়ে গেলেও নষ্ট হবে। আর কেকটা কাজ করার সময় পর্যন্ত আমি জানতাম না যে কেকটা কত দূর পর্যন্ত ডেলিভারি হবে, এটা শুধু আমি জানতাম। আর যে আপু অর্ডার করেছিলেন সে আপু বলেছিলেন যে আমার লোকেশন থেকে নিয়ে যাবে। তো পরে আর কি আমি যখন কাজ শেষ করে আপুকে ছবি পাঠিয়েছিলাম, পরে আর কি আমি অনেক পরে জানতে পেরেছিলাম যে এই কেকটা যাবে সিরাজগঞ্জ। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই কেকটাকে আমি সুন্দর মতো ফিনিশিং দিয়ে নিলাম। এই একটার উপর একটা বসিয়ে আমি খেয়াল করলাম এইভাবে কেকটাকে ফিনিশিং আনতে একটু বেশি সময় লাগে। আর যদি আমি আলাদা আলাদা ভাবে করে নিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় একটু কম লাগবে। আপনারা যারা নতুন আছেন দোতলা কেক করার সময় অবশ্যই দুইটাকে দুভাবে আলাদা আলাদা করে নিয়ে রেডি করে তারপরে একটার উপর আরেকটা বসিয়ে দিবেন, এতে করে ফিনিশিং সময় খুব কম লাগে। তো আমি এই যে এর মধ্যে একটা ডিজাইন ছিল, যারা নতুন আছে যে এই ডিজাইনটা করতে অনেকে ভয় পায় যে এই ডিজাইনটা কিভাবে আনবো। তো রোজ নজেল দিয়ে নিচের বর্ডারটা যদি করা যায় তাহলে কিন্তু খুব দ্রুত ফিনিশিং আসে। তো এই যে এই কথা বলতে বলতে যে দেখেন কারেন্ট চলে গেল। তো আমার ক্রিম যেহেতু রেডি করা ছিল, আমি যদি এখন কাজটা থামিয়ে দিতাম তাহলে ক্রিমটা জমে যেত, আবার নতুন করে ক্রিমটা আমাকে বিট করতে হতো। আর আমার হাতে যেহেতু এত সময় ছিল না, তো আর কি আমি ওভাবেই কাজ শুরু করি এবং কিছুটা কাজ করে আমি ফ্রিজে রেখে দিই। তো তারপরে আবার কারেন্ট চলে আসলে আমি এই যে বাকি এই কাজটুকু আমি করে নিই। এইভাবেই আর কি চলছে। কারেন্ট তো নিয়ে আর কিছু বলার নাই, সব এলাকাতেই একই অবস্থা, আসলে গরমও আর কারেন্টও থাকছে না। আর আপু যে ডিজাইন পাঠিয়েছিল, তো গোল্ড লিপ বসানোর যে ব্যাপারটা ছিল এটা আসলে অনেক সময় নিয়ে আর ধৈর্য নিয়ে বসাতে হয়। তো আমি পুরোটা ভিডিওতে দেখাই নাই, আমি অল্প একটু দেখিয়েছি, কারণ এটা অফ স্ক্রিনে অনেক সময় নিয়ে আমাকে করতে হয়েছে। অনেক কাস্টমার আপুই জিজ্ঞাসা করে থাকেন যে গোল্ড লিপ খাওয়া যায় কিনা। তো হ্যাঁ, গোল্ড লিপ অবশ্যই খাওয়া যায়, এটা এডিবল, মানে এডিবল যে জিনিসগুলোই আমরা ইউজ করি না কেন কেকের মধ্যে, তো এগুলো সবই আসলে খাওয়া যায়। এডিবল বলতেই খাওয়া যায়, আর নন এডিবল যেগুলো সেগুলো আসলে খাওয়ার উপযোগী না। আর কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি উপরে কিছু সুগার বল বসিয়ে নিচ্ছিলাম। তো এগুলোকে বলা হয় সুগার বল। আমরা অনেকেই জানি, আবার অনেকেই ভাবি যে এগুলো কাপড়ে বসানোর পুঁথি কিনা, এগুলো খাওয়া যাবে কিনা। না, এগুলো সুগার বল, তো এগুলো অবশ্যই খাওয়া যায়। আর সুগার বলগুলো আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছিলাম, ছোট বড় মিলিয়ে। এগুলোও কেকের একটা বাড়তি সৌন্দর্য নিয়ে আসে কেকে। তো আমি কিছু বাটারফ্লাই বসিয়ে দিলাম, যে এই বাটারফ্লাইগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো নন এডিবল। বাটারফ্লাই দুই ধরনের আছে, একটা হচ্ছে এডিবল, ওগুলো খাওয়া যায়, আর নন এডিবল, এটা খাওয়া যায় না। কেকের উপর বাটারফ্লাইগুলো বসিয়ে দেওয়ার পর কেকটা ভীষণ সুন্দর লাগছিল। আর কেকের বোর্ডের নাম লেখার বিষয়টা আমি একটু অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছি। তো সবটা কমপ্লিট করার পর ভীষণ সুন্দর লাগছিল, আর আমার কাস্টমার আপু অনেক পছন্দ করেছে। আসসালামু আলাইকুম। ঈদের আগে কাকতালীয়ভাবে শুধু চকলেট কেকেরই অর্ডার আসছিল। আমি এর আগের আরেকটি ভিডিওতেও আমি বলেছিলাম। তো এই কেকটাও চকলেট কেকই ছিল, আর আমি এই কেকটা ডেলিভারি দিয়েছিলাম এপ্রিলের 9 তারিখে। এই কেকটা অর্ডার করেছিলেন একজন আপু আর ভাইয়া। তো আপু ভাইয়া দুজন মিলেই এই কেকটা অর্ডার করেছিলেন আর কি, মানে দুজনের আইডি থেকে। আর এই কেকটা অর্ডার করেছিলেন তাদের একমাত্র সন্তানের জন্মদিনে। ডিজাইনটা আপু সিলেক্ট করে দিয়েছিলেন। চকলেট কেক যেহেতু ছিল, তো আমি চকলেট কেকের বেসটাই আমি রেডি করে নিচ্ছিলাম। আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, আর আমি কেকটা রেডি করব। তো কেক রেডি করতে করতে আমি কথাগুলো বলি। এই ভিডিওটা করা কিন্তু আমার শখ থেকে। আমি প্রথমে পেজে কেকের ভিডিও আমি আপলোড করতাম না, আমি শখের বশেই ভিডিও করা শুরু করি। আর শখ থেকেই এটা আমার নেশা হয়ে গেছে। আমি কেক রেডি করার সময় আমি প্রায় সবগুলোই আমি ভিডিও করার চেষ্টা করি। কখনো কখনো হয়তো বা কারেন্ট থাকে না বা সেম ডিজাইন হলে তখন আর কি ভিডিও করা হয়ে ওঠে না, কিন্তু তাছাড়া কিন্তু আমি ভিডিও
করি, আর এটা আমার এক ধরনের নেশাই হয়ে গেছে বলতে গেলে। কারণ কেকের কাজ করব আর আমি ভিডিও করব না, কেমন যেন আমার লাগে। তো যাই হোক, অনেক আপু ভাইয়া আছেন যে মনে করেন যে আপু আমার কেকটা কেন ভিডিও করলেন না, বা আসলে এরকম কিন্তু ব্যাপার না যে আপনি বললেন বিধায় আপনার কেকের ভিডিওটা আমি করব, বা আপনি বলেন না এই জন্য আপনার কেকের ভিডিওটা আমি করব না, এরকম না। আসলে শখ থেকেই আমি ভিডিও বানাই, আর আমার বানাতেও খুব ভালো লাগে। আর আমার মনে হয় যে আপনি আপনার অর্ডার করার কেকটা যদি আমি কিভাবে রেডি করছি সেটা যদি নিজে চোখে দেখতে পারেন, তাহলে হয়তো বা আপনারও ভালো লাগবে। আর এই কাজটা করতে আসলে আমার অনেক ভালো লাগে, এই জন্যই আর কি করি। অনেক আপু ভাইয়াই আছেন যে তাদের ভিডিওগুলো যদি আপলোড করতে একটু দেরি হয়, বা ভিডিও করতে দেরি হলে হয়তো বা তারা ভেবে নেন যে তাদের কেকের হয়তো বা ভিডিও আমি করি নাই, তো মন খারাপ করেন। অনেকে পার্সোনালি আমাকে মেসেজও করেন যে আপু আমার কেকের ভিডিওটা করেন নাই। আসলে ব্যাপারটা এরকম না, কিন্তু আমি করি, হয়তো বা সময় সাপেক্ষে আসলে আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায়, ঠিক মতো আপলোড করতে পারি না। আসলে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ভিডিও আর এমন কি, হয়তো কেকের কাজ করতেছি, ক্যামেরাটা বসিয়ে দিলাম, তারপরে ভিডিও করে ভিডিওটা আপলোড করে দিলাম। মোটেও কিন্তু এরকম না। আমি যখন নর্মালি একটা কেক রেডি করি, আমার যদি কেকের কাজটা করতে আধা ঘন্টা সময় লাগে, অথচ আমি যদি ভিডিও করি ওই কেকটা করতেই আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তাছাড়াও ভিডিও এডিটিং এর বিষয়, ভয়েস দেওয়ার বিষয়, ভিডিও এডিটিং করতে, একটা ভিডিও এডিটিং করতে যে কি পরিমাণ টাইম লাগে, এটা যারা আমরা ভিডিও এডিট করি তো তারাই আমরা জানি যে একটা ভিডিও মেকিং করতে, ভিডিও এডিট করতে কি পরিমাণ টাইম লাগে। তারপর আসি ভয়েস দিতে। আপনাদের অনেকেই হয়তো ভাবে ফোন সামনে নিলাম, ভিডিও এডিটিং করলাম এবং কিছু কথা বলে দিলাম, তারপরে একটা ভিডিও রেডি হয়ে গেল। এমনটা কিন্তু মোটেও না। একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে এবং ভিডিও এডিটিং করে তারপর ভয়েস দিতে যেয়ে মানে পুরো একটা ভিডিও কমপ্লিট করতে প্রায় দেখা যায় 1-1.5-2 ঘন্টাও কখনো কখনো সময় লেগে যায়। তো এই সময়টাও তো কিন্তু আমাকে বের করতে হয় কাজের ফাঁকেই। কাজ বন্ধ রেখে তো আর আমি ভিডিও ভয়েস দিয়ে আপলোড করার এরকম সময়টা আসলে হয়ে ওঠে না। সব কিছু মেইনটেইন করে যখন আমি ভিডিওটা আপলোড করতে যাই তখন একটু সময় লেগে যায়। তো যারা আমার কাছে কেক অর্ডার করেন এবং অনেক আগ্রহ নিয়ে বসে থাকেন, আসলে কি বলবো, আপনারা একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে 1টা 2টা বা 3টা দিন একটু অপেক্ষা করে দেখবেন যে অবশ্যই আমি আপনাদের ভিডিওগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের মনে ভিডিও নিয়ে যত ভুল ভ্রান্ত ধারণা সব দূর হয়ে যাবে। সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে কেকের কাজ করা এবং ভিডিও এডিটিং সবকিছু মিলায় একটু কষ্টকর। তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই ভিডিওর ভয়েস দিতে যেয়ে আমি 2বার ভয়েস দিচ্ছি। ভিডিওটা ওপেন করে আমি ভয়েস দিচ্ছিলাম, আমি ভাবছিলাম যে রেকর্ড হয়ে গেছে। পরে যখন আমি শোনার জন্য ভিডিওটা ওপেন করলাম, এডিট করব, তখন দেখি যে আসলে আমি যে ভয়েসটা দিচ্ছিলাম 5 মিনিট 10 মিনিট যাব, ওগুলো আসলে রেকর্ড মানে ভিডিওটা আমি সরাসরি ওপেন করছি, রেকর্ড অপশনে আমি চাপই দেই। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমি যেহেতু স্টুডেন্টদের কোর্স করিয়ে থাকি, তো আমার কাছে যেসব স্টুডেন্ট কোর্স করেছে বা যেসব নতুন আপুরা কাজ করছেন, তারা সবাই এখন মোটামুটি একটাই সমস্যা ফেস করছেন যে এই গরমের মধ্যে ক্রিমটা গলে যাচ্ছে, ক্রিমটা দিয়ে কাজ করতে পারছেন না, ক্রিম স্টিফ থাকে। তো আপনাদেরও যাদের বাসায় এসি আছে তারা তো এসি রুমেই কাজ করতে পারবেন, আর যাদের এসি নাই তো তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস শেয়ার করব। আশা করি এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনারা খুব উপকৃত হবেন। আমিও আমার কাজের জন্য এই টিপসগুলোই ফলো করছি। আসলে এত তাপমাত্রা যে আসলে কি বলবো। যাই হোক, তো আপনারা যারা 1 দিন বা 2 দিন একটু সময় হাতে নিয়ে কেকের অর্ডারগুলো নেবেন, ইমার্জেন্সি এই মুহূর্তে কাজ না করাই ভালো। আর রাত্রের দিকে আপনারা রাত না, রাত্রে 9টার দিকে আর হচ্ছে সকালে ভোর 5টা বা 5:30 এরকম টাইমে কাজ করবেন। এই টাইমগুলোতে আপনার তাপমাত্রা কম থাকে, এই টাইমে কাজ করে একটু আপনি স্বস্তি ফিল করতে পারেন। বিষয় হচ্ছে আপনি কাজ করার সময় কেক ক্রিম একটু নরম হয়ে আসবেই, যেহেতু আমরা হুইপড ক্রিমই ব্যবহার করছি, এটা ডালডা না। তো হুইপড ক্রিম নরম হয়ে আসবে, হুইপড ক্রিমের এটা বৈশিষ্ট্য, এতে ঘাবড়ানো বা হতাশ হওয়ার কিছু না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আপনারা যে ক্রিমই ব্যবহার করেন না কেন, ক্রিমটা বিট করার পর আবার নতুন করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 10 বা 20 মিনিট রেখে দিবেন। রেখে দিয়ে কাজ করার সময় আবার একটু বের করে আবার মিনিটের মতো আবার বের করে আবার 1 মিনিটের মতো একটু বিট করে নিয়ে তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে কাজ করবেন। বাকিটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। বাকিটা দিয়ে কাজ করার পর আবার যখন আপনার দরকার হবে আবার একটু ফ্রিজ থেকে বের করে 1 মিনিটের জন্য বিট করে নিয়ে তারপরে আবার কাজ করবেন। আপনি যদি একটু কষ্ট করে ফ্রিজে রেখে তারপর আবার যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করেন, বাকিটা ফ্রিজে রেখে দেন,
যদি এভাবে একটু কষ্ট করে কাজ করতে পারেন আশা করি আর সমস্যা হবে না। তো হতাশ হওয়ার কিছু নাই, একটু ধৈর্য নিয়ে আর একটু কষ্ট করেই কাজ করতে হবে আমাদের যাদের বাসায় আসলে এসি নাই। তো আশা করি নতুনরা এই টিপসটা ফলো করতে পারেন, খুবই উপকৃত হবেন, কারণ এই টিপসটাই আমি ফলো করছি। আমি বলেইছি যে আমার বাসায় এসি নাই, তো এই টিপসটা আমার খুব কাজে লাগছে। তো আমি ভাবলাম যে এই টিপসটা শেয়ার করি, নতুনদের অবশ্যই উপকার হবে। যে কোনো কিছুরই সমস্যাও আছে, সমাধানও আছে, এতে ঘাবড়ানোর কিছু নাই। তো আস্তে ধীরে সবাই কাজ করতে থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো এই টিপসটা ফলো করে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। আর এই কেকটি অর্ডার করেছিলেন আমার একজন বড় ভাই, যিনি আমার বহুবারের রিপিট কাস্টমার। তো ভাইয়াদের প্রতিষ্ঠানের আপন সোশ্যাল ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামের জন্যই আর কি এই কেকটা অর্ডার করেছিলেন। আলহামদুলিল্লাহ রিভিউ বরাবরের মতো অনেক ভালো ছিল। আর ভরসা করে অর্ডার করার জন্য ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মেহরিমাস কিচেন এখন অনেকের কাছেই ভরসার জায়গা হয়েছে, এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেন, অন্যরাও একটু উপকৃত হবে এই ভিডিও দেখে। তো সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই কেকটা আমি অনেক দিন আগে করেছিলাম, মানে ঈদের একদিন কি 2 দিন আগে করেছিলাম, সঠিক মনে পড়ছে না। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, আর ফ্লেভার ছিল ভ্যানিলা। আর কাস্টমার ভাইয়া আমাকে আমার পছন্দ মতো করতে বলেছিল, ডিজাইন সিলেক্ট করে দেয়নি, আমি আমার পছন্দ মতো করে দিয়েছিলাম। তো এই ডিজাইনটা করার সময় আমি ভাবছিলাম যে এই ডিজাইনটার মতো ছোট গুলো আমি আরো করে, ওভাবে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম যে আজকে আমি শেয়ার করে দিয়ে ক্রাম কোড আগেই আমি করে কেকটা ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর পিঙ্ক কালার ক্রিম দিয়ে 2 পাউন্ড কেক যেহেতু ছিল, আমি এটা পিঙ্ক কালার ক্রিম আমি কেকটাকে হচ্ছে ভালোভাবে কভার করে নিলাম। আর প্যালেট নাইফ দিয়ে উপরে আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। তো পরে এই প্যালেট নাইফের ডিজাইনটা আমার সুন্দর হয়, আজকে কেন জানি কেমন জানি হয়েছিল। আমি পরে আর কি ব্রাশ দিয়ে ডিজাইনটা করে নিছি। আর ব্রাশ দিয়ে এরকম যে কোনো ডিজাইন করলেই কিন্তু লাগে। তো যে কোনো ডিজাইন। আর নিচের যে বর্ডারটা আমি করছিলাম সেটা হচ্ছে যে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে, যে কোনো কেকের নিচে যদি বর্ডার করা যায় তাহলে কিন্তু কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে। বর্ডার ছাড়াও কেকটা সুন্দর লাগে, কিন্তু কিছু কিছু কেকের ক্ষেত্রে যদি উপরে ফ্লাওয়ার থাকে, তো তখন যদি নিচে বর্ডার না দেন তখন কেকটা দেখতে আর কি ফাঁকা ফাঁকা লাগে। আর আমি এই ফুলটা করে নিচ্ছিলাম হচ্ছে যে রোজ নজেল না, নজেল নাম্বার হচ্ছে 123। তো এই ফুলটা করলে কিন্তু কেকের উপর অনেক সুন্দর লাগে। আর এই ফুল দিয়ে আমার অনেকগুলো কেক করা আছে যেগুলো আমি ডেলিভারি করেছিলাম, এতে ভীষণ সুন্দর লাগে। তো ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে, তো এই ভিডিওটা করার সময় আর কি আমার হাতে সময় ছিল, তো আমি ভাবলাম যেহেতু আমি ফুলটা করছি তো আমি ফুলটা শেয়ার করে। এই ফুলটা দুভাবে করা যায়, এভাবে করে আপনি ফ্রিজে 20 মিনিট 30 মিনিট রেখে হার্ড করে নিয়ে তারপর কেকের উপর বসাতে পারেন নতুনরা। আর এভাবে ডাইরেক্টও করতে পারেন, আবার কেকের উপরেও কিন্তু করতে পারেন। এই যে রোজ স্ট্যান্ডের উপর যদি করেন তাহলে ফুলগুলো একটু দেখতে উঁচু লাগে, কেকের উপর বসালে তো দেখতে সুন্দর লাগে। তো এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, আমি এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আমি 123 নাম্বার নজেল দিয়ে রোজ স্ট্যান্ডের উপর প্রথমে একটা বেজ দিয়ে তারপরে 5টা করে পাপড়ি করে নিচ্ছিলাম। এই ফুলটা আসলেই দেখতে একটু অন্যরকম সুন্দর হয়, আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন। তো আমি এটা হোয়াইট করেছিলাম আর মাঝখানে একটু ডিপ পিঙ্ক দিয়েছিলাম, কারণ কাস্টমারের কোনো নিজস্ব কোনো পছন্দ ছিল। তবে কাস্টমার ছিলেন আমার রিপিট কাস্টমার, তো ভাইয়া বলেছিলেন যে আপনি যে কোনো একটা ডিজাইন করে দিলেই হবে। আর যেহেতু বাচ্চারা খাবে, এটা আসলে ঈদ উপলক্ষেই নেওয়া ছিল, তবে ধারণা দেওয়া ছিল। আমি জানি তো যে আমার কাস্টমার ভাইয়ারা কেমন, উনি যেহেতু আমার রিপিট কাস্টমার, আমার একটু ধারণা ছিল যে উনি কেমন কেক পছন্দ করেন। আর কি এই ফ্লাওয়ারের মধ্যে কেকটা করে দেওয়া, আর এটা আমি হচ্ছে যে আমি আমার পছন্দ মতোই করে দিয়েছি। আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা হবে যে আমি এই ফুলটা কিভাবে করি। আর ঈদ মোবারক যে লেখাটা, এটা আমি হচ্ছে যে চকলেট গানাশ দিয়ে লিখে নিয়েছি, এটা অফ স্ক্রিনেই লিখে নিয়েছি। আর মাঝখানে কিছুটা সুগার বল, হোয়াইট সুগার বল দিয়ে দিলাম। আর নতুনদের জন্য আমি বলবো যে আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যতটুকু আমি জানি ততটুকু যার সমাধান দেওয়ার। এগুলো ছিল নন এডিবল বাটারফ্লাই, এগুলো খাওয়া যায় না, এগুলো কাগজের, কিন্তু কেকের সৌন্দর্যের জন্য আর কি আমি কেকের উপর বসিয়ে দিলাম, যেহেতু ছোট বেবিরা। দেখতে কেমন হয়েছে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকের এই কেকটা আমি রেডি করেছিলাম অনেক দিন আগে, আর যার জন্য রেডি করেছিলাম সে খুবই কাছের একজন মানুষ। তো রেডি করেছিলাম অনেক দিন আগে, কিন্তু এই এডিট করব করে আর করা হয় নাই। মানে আজ থেকে প্রায় 1.5-2 মাস আগেই হবে আর কি আমি কেকটা রেডি করেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আর এই কেকটা যেহেতু ভ্যানিলা বেস, 6 ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পেলেন, খুবই সাবধানতার সাথে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিলাম। আর এই কেকটা যেহেতু একটু হাইটের মধ্যে হবে, ডিজাইনটা আমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছিল, তো এই জন্য
জন্য কেকটাকে কিন্তু আমি 3টা স্লাইস করে কেটে নিলাম। আর আমি 1 পাউন্ড কেকের জন্য কিন্তু 3টা স্লাইসই করে রাখি, কারণ এতে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিমের ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমি প্রথমেই এক সময়ই কেকের মাঝখানের যে লেয়ারটা, 3টা লেয়ার করলে মাঝখানের লেয়ারটা আমি কেকের একদম বোর্ডের সাথে দিয়ে দিই। আর হচ্ছে যে উপরের পার্টটা আমি উপরের লেয়ারটা আমি কেকের মাঝখানে দিয়ে দিই এবং কেকের যে একদম নিচের পার্টটা থাকে সেটা দিয়ে দিই একদম কেকের উপরে, এই যে যেটা এখন দেখতে পেলেন। এটা দিলে হয় কি, আপনি কেকটা যখন ফিনিশিং আনবেন খুব সুন্দর মতো ফিনিশিং আসে। আর অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু এই যে ক্রাম কোটিং কি? এই যে এখন যে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করছি হালকা, এটাই ছিল ক্রাম কোটিং। আর এই অবস্থায় কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর আমি উপরে আবারও ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। আর বলেছিলাম যে এই কেকটা ছিল কাস্টমাইজ, একটু হাইটের মধ্যে। আর এই কেকটা হবে যে পার্পেল, পিঙ্ক, হোয়াইট 3টা শেডের মধ্যে। উপরে চুজ করা ছিল পার্পেল কালারটা, মাঝখানে ছিল হোয়াইট, নিচে ছিল পিঙ্ক। তো আমি সেভাবেই কিন্তু এটা রোজ নজেল 124 নম্বর রোজ নজেলের সাহায্যে আমি দিয়ে দিলাম। আমি সব সময়ই রোজ নজেল বা যে কোনো নজেলের সাহায্যে কেকের উপর ক্রিম দিয়ে রাখি, এতে করে আমার কেন জানি ফিনিশিং টানতে খুবই ভালো লাগে এবং খুবই অল্প সময়ের মধ্যে ইজিলি আমি কেকটাকে ডেকোরেশন করে ফেলতে পারি। এই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এইভাবেই দেখাই এবং আমি অনেককেই সাজেস্ট করি, মানে নতুন আপুদের যারা প্রফেশনাল ভাবে কাজ করেন তারা তো আমার থেকে অনেক ভালো কাজ করেন, কিন্তু যারা নতুন কাজ মাত্র শিখছেন বা করছেন বা কাজ দেখে করতে ইচ্ছে করে তারা অবশ্যই নজেলের সাহায্যে কেকটাকে ডেকোরেশন করার চেষ্টা করবেন। দেখবেন খুবই সুন্দর স্মুথ ফিনিশিং আসছে এবং খুবই অল্প সময়ের মধ্যে। আর উপরে আমি যে ডিজাইনটা করে দিচ্ছি এটার নজেল নাম্বার ছিল 2F নজেল। সেই নজেলের সাহায্যে আমি কিছু কেকের উপরে পার্পেল কালার ক্রিম দিয়ে আমি কিছুটা ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি 2F নজেল দিয়ে। এই কাজটা কিন্তু আপনারা 1M নজেল দিয়ে বা 2D নজেল দিয়েও করতে পারবেন, এটা আরো অনেক সুন্দর হয়। কিন্তু আমাকে যে ডিজাইন পাঠানো ছিল ওইটাতে আসলে 2F নজেলেরই কাজ ছিল। আর মাঝখানের ডিজাইনটা আমি করে নিচ্ছিলাম 195 নজেল দিয়ে। সেম ডিজাইনটাই আপনি 6B নজেল এবং 195 নাম্বার নজেল দিয়েও আপনি করতে পারবেন। তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর 3টা কালারের যে ডেকোরেশনটা ছিল, অর্থাৎ কালারটা আমাকে সিলেকশন করে দেওয়া ছিল, তো আমি সেভাবেই কেকটাকে ডেকোরেশন করলাম। আর করার পরে কেকটা আসলে কেন জানি অনেক বেশি সুন্দর লাগছিল। আর ভেতরে লিখে দেওয়ার কথা ছিল যা, সেটা আমি আর কি ফন্ডেনে আলাদা করে লিখে দিয়েছি, কারণ কেকের মধ্যে এই অবস্থায় ক্রিম দিয়ে লিখে দিলেও ভালো লাগতো না। অনেক সময় কাস্টমার বলে দেওয়ার পরেও নিজেদেরও কিছু কিছু কাজ নিজে থেকে করে দিতে হয়, কারণ কোনটা ভালো লাগবে আমরা তো কাজ করার সময় সেটা বুঝতে পারি। তো এই ছিল ব্যাপার, আমি ফন্ডেনের নাম লিখে ভেতরে দিয়ে দিলাম আর কিছুটা সুগার বল দিয়ে দিলাম। এটা পুরোটাই সৌন্দর্যের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।